শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এবার টি-20 বিশ্বকাপ 2024-এর এই নবম আসরের উদ্বোধনী শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। উদ্বোধনী শুধু বাংলাদেশের ক্ষেত্রে অলরেডি বিশ্বকাপের 14টি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গিয়েছে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা 15তম ম্যাচে মুখোমুখি হচ্ছে, যেখানে এবার বিশ্বকাপের এটি বাংলাদেশের প্রথম ম্যাচ এবং শ্রীলঙ্কার দ্বিতীয় ম্যাচ। শ্রীলঙ্কা অলরেডি সাউথ আফ্রিকার বিপক্ষে একটি ম্যাচ খেলে কিন্তু তারা হেরে গিয়েছে খুব বাজে ব্যবধানে। তারা 77 রানে অল আউট হয়ে গিয়েছিল আগে ব্যাটিং করতে নেমে। এখন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত 16টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে মাত্র 5টিতে জয়লাভ করেছে, 11টি বাংলাদেশ হেরেছে। শ্রীলঙ্কা অবশ্যই ফেভারিট, কিন্তু টি-20 অনিশ্চয়তার খেলা। টি-20তে যে কোনো দল যে কোনো দিন জিততে পারে, তবে বর্তমানে শ্রীলঙ্কার পালাটাই ভারী। বাংলাদেশ কিন্তু অফর্মে রয়েছে। এখন ওভারঅল এই সব কিছু মিলিয়ে বাংলাদেশের একাদশটি কীরকম হতে যাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের বাংলাদেশের প্রথম ম্যাচ, যেটি আগামীকাল শনিবার বাংলাদেশ সময় সকাল 6:30টায় ডালাসের গ্র্যান্ড প্রাইড স্টেডিয়ামে শুরু হবে, যে মাঠে অলরেডি 3টি বিশ্বকাপের ম্যাচ হয়ে গিয়েছে। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ইউএসএ কানাডা উদ্বোধনী ম্যাচটি, যেটি ইউএসএ পরে ব্যাটিং করে তারা জয়লাভ করেছে। যেই মাঠের মধ্যে প্রথমে আগে ব্যাটিং করে কানাডার 194 রান করেছিল। তারপরে এই সেম মাঠে কিন্তু নেপাল নেদারল্যান্ড আমাদের গ্রুপের ম্যাচটি পড়েছে গ্রুপ ডির, যেখানে নেপাল আগে ব্যাটিং করে মাত্র 109 রান করতে পেরেছিল, অল আউট হয়ে গেছিল। তারপর নেদারল্যান্ড ম্যাচটি জিতে নেয়। তারপর সর্বশেষ পাকিস্তান ইউএসএর ম্যাচটি কিন্তু এই ডালাসের মাঠে অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তান 20 ওভার 155 সামথিং করেছিল আগে ব্যাটিং করে। এখন বাংলাদেশ কি এই ম্যাচে যেটা অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতলে কি বাংলাদেশ আগে ব্যাটিং করা উচিত নাকি বোলিং করা উচিত? কারণ প্রথম যে দুটি ম্যাচ হয়েছে এবার বিশ্বকাপে, মানে ইউএসএ কানাডা এবং নেপাল নেদারল্যান্ড, দুটি ম্যাচে কিন্তু আগে ব্যাটিং করা দল দুটি ম্যাচে হেরেছে। এবং সেই প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশ টস জিতলে হয়তোবা পরে ব্যাটিং করতে পারে। তাছাড়া পরে ব্যাটিং করা দলগুলি কিন্তু জিতছে, বিশেষ করে যদি ইন্ডিয়া আয়ারল্যান্ড ম্যাচটি দেখি, যদিও সেটি নিউ ইয়র্কে হয়েছিল। সেই ম্যাচে কিন্তু আয়ারল্যান্ড আগে ব্যাটিং করে মাত্র 92 রান করে অল আউট হয়ে গেছে, পরে ইন্ডিয়া ম্যাচটি জয়লাভ করেছে। তাছাড়া সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার যে ম্যাচটি নিউ ইয়র্কে হয়েছে, সেখানে কিন্তু শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে 77 রানে অল আউট হয়ে গেছে, সাউথ আফ্রিকা পরে ব্যাটিং করে জিতেছে। যে 14টি যে ম্যাচ হয়েছে এবার বিশ্বকাপে, তার মধ্যে কিন্তু বেশিরভাগ ম্যাচই কিন্তু আগে ব্যাটিং করা দলগুলি কিন্তু হেরেছে। বেশিরভাগ ম্যাচই দেখা গেছে যে যারা টস জিতেছে তারা পরে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। এখন বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে হয়তোবা এরকমটি হতে যাচ্ছে। বাংলাদেশ ক্যাপ্টেন শান্ত দেখা যাক কি করে। এখন একাদশটি কীরকম হতে পারে, একাদশে বাংলাদেশ কি ফরম্যাটে যেতে পারে? 7-5 ফরম্যাটে বাংলাদেশ যাবে নাকি 6-6 ফরম্যাটে যাবে? 7-5 ফরম্যাট হচ্ছে 7 জন জেনুইন ব্যাটসম্যান সাকিব আল হাসান সহ এবং 5 জন জেনুইন বলার, 4 জন বলারের সাথে সাকিব আল হাসান সহ 7-5, নাকি 6-6 অর্থাৎ 6 জন জেনুইন ব্যাটসম্যানের সাথে 5 জন জেনুইন বলার এবং সাকিব আল হাসান 6-6 এভাবে যাবে? এবং বাংলাদেশ কয়জন পেস বলার নিয়ে খেলবে? বলে রাখা ভালো যে ডালাসের যে স্টেডিয়ামটিতে যে ম্যাচগুলো হয়েছে, সেখানে 3টি ম্যাচেরই মধ্যে পেস বোলারদের আধিক্য বেশি দেখা গিয়েছে। পাকিস্তান ইউএসএর বিপক্ষে 4 জন পেস বোলার নিয়ে খেলেছে। তাছাড়া এই ডালাসের মাঠে যেখানে ইউএসএ কানাডা বা নেপাল নেদারল্যান্ডের ম্যাচ বলি না কেন, দুটি ম্যাচে কিন্তু বেশিরভাগ পেসারের উইকেট নিয়েছে। সেক্ষেত্রে 4টি করে পেসার তাদের দলে রয়েছিল। বাংলাদেশকে 4 জন পেসার নিয়ে কি খেলবে কিনা? এখন কথা হচ্ছে আমাদের 4 জন পেসার অ্যাভেলেবেলই না। আমাদের 4 জন পেসার বিশ্বকাপ আমরা নিয়ে গেছে, তার মধ্যে রয়েছে তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব। তার মধ্যে মুস্তাফিজুর রহমান ফুল ফিট, তানজিম হাসান সাকিব ফিট, এই দুজন অবশ্যই থাকবে। এদিকে তাসকিন আহমেদ এখনো পুরোপুরি ফিট হয়নি, কিন্তু শরীফুল ইসলামের হাতের ইনজুরির কারণে সে প্রথম ম্যাচটি মিস করছে এবং 10 তারিখ পরের ম্যাচটিও সে মিস করতে পারে। সেক্ষেত্রে শরীফুল ইসলাম তো সভাপতি প্রথম ম্যাচটি খেলতে পারবে না। তাসকিন পুরোপুরি ফিট না হলে তাকে খেলানো হবে, যদিও তাসকিন আহমেদ আজকে প্র্যাকটিস করেছে, গতকাল প্র্যাকটিস করেছে, ভালোই তাকে বোঝা যাচ্ছে সে প্রথম ম্যাচ খেলার জন্য প্রস্তুত। এখন তাসকিন, মুস্তাফিজ এবং তানজিম হাসান সাকিব, আমরা চাইলেও 4 জন খেলাতে পারবো না, কারণ আমাদের 3 জন পেস বলারই অ্যাভেলেবেল রয়েছে, শরীফুল ইনজুরি। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের একাদশে এখন 3 জন পেসার হয়ে গেল, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব। আমরা স্পিনার কয়জন নিয়ে খেলবো? স্পিনারের ক্ষেত্রে সাকিব আল হাসান তো অটোমেটিক চয়েস, একাদশে থাকবে একজন লেফট আর্ম অফ স্পিনার হিসেবে। তাছাড়া রাইট আর্ম লেগ স্পিনার ইশাদ হোসেন অবশ্যই একাদশে থাকবে, সে ব্যাটও করতে পারে। 2 জন স্পিনার হলো, আরেকজন তৃতীয় স্পিনারকে আমরা নিয়ে খেলাবো কিনা? যদি আমরা তৃতীয় একজন স্পিনার নিয়ে যদি আমরা খেলি, সেক্ষেত্রে আমাদের হয়তোবা 6 জন জেনুইন ব্যাটসম্যানে খেলতে হতে পারে, অর্থাৎ সাকিব আল হাসান 6 জন জেনুইন ব্যাটসম্যান এবং সাথে যদি রিশাদকে খেলানো হয়, তাহলে 8-এ আমরা একটা স্পিনার খেলালে 9-10-11 3 জন পেসার খেলাতে পারবো, তাসকিন, তানজিম এবং মুস্তাফিজ। তাহলে সেক্ষেত্রে যদি আমরা সাকিবের সাথে রিশাদ সহ আরেকটা স্পিনার খেলাতে যাই, সেক্ষেত্রে মাহিদি হাসান অথবা তানভীর ইসলাম, যে কোনো দুজনের একজনকে খেলানো হবে। যদি এরকম হয় যে প্রতিপক্ষ ব্যাটসম্যানরা এই মাঠে বাত স্পিনের এগেনস্টে দুর্বল, সেক্ষেত্রে হয়তো বা বাত স্পিনার তানভীরকে নেওয়া হতে পারে। আর যদি চিন্তা করে, তো আমরা ফ্ল্যাট চিন্তা করবো, সেদিকে রাইট আর্ম অফ স্পিনার মাহিদি হাসানকে খেলানো হতে পারে। তবে আমার কাছে মনে হয় যে রাইট আর্ম অফ স্পিনার মাহিদি হাসানকে খেলানো হতে পারে যদি আমরা 3 জন স্পিনার নিয়ে খেলি। আর যদি আমরা চিন্তা করি যে আমরা 3 জন স্পিনার নিয়ে খেলবো না, যেহেতু পেসি ধরবে মাঠের মধ্যে, এতগুলো স্পিনার দরকার নেই, সেক্ষেত্রে মাহিদি হাসানকে বসিয়ে সেক্ষেত্রে তার জায়গায় উইকেট কিপার ব্যাটসম্যান জাকির আলী অনিককে রাখা হতে পারে। এবং বাদ বাকি সবগুলো তো সেম, লিটন, সৌম্য, শান্ত অফ ফর্মে থাকলে তারা খেলবে। শান্ত তো আমাদের ক্যাপ্টেন,
বাকি তানজিদ তামিম অবশ্যই ওপেনিং করবে। আমাদের মেইন ওপেনার ব্যাটসম্যান সাকিব আল হাসান তো আছেই, আর তাহিদ হৃদয় আমাদের মেইন মিডল অর্ডার ব্যাটসম্যান, এবং মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের মেইন আরেকজন ব্যাটসম্যান। আমাদের কালকে ওপেনিংয়ে চেঞ্জ আসতে পারে। আমরা কিন্তু প্রথম যে প্র্যাকটিস ম্যাচ, তাছাড়া ইউএসএ বিভাগের 3টি টি20 ম্যাচে আমরা কিন্তু তানজিদ তামিমের সাথে সম্মুখ ওপেন করতে দেখেছি। এখানে গতকালকে প্র্যাকটিসে দেখা গিয়েছে যে ওপেনিংয়ে তানজিদ তামিমের সাথে লিটন দাস অনেকক্ষণ ব্যাটিং করেছে, সৌম্য সরকার মিডল অর্ডারে ব্যাটিং করেছে। সেক্ষেত্রে হয়তো বা সৌম্য সরকারকে মিডল অর্ডার নিয়ে যাওয়া হতে পারে, লিটন দাস ওপেন করতে পারে। যদি লিটন দাস ওপেন করে তাহলে ওপেনিংয়ে খেলবে তানজিদ তামিম এবং লিটন দাস, 3-4 নামবে সৌম্য এবং শান্ত, 5 তাহিদ হৃদয়, 6 সাকিব আল হাসান, 7 মাহমুদুল্লাহ রিয়াদ। যদি এভাবে খেলানো হয় তাহলে মাহমুদুল্লাহ রিয়াদ যদি 7 পর্যন্ত খেলে তাহলে আমাদের একজন স্পিনার আমরা খেলাতে পারবো 8 নম্বর রিশাদ হোসেন, এবং 3জন পেসারকে আমরা খেলাতে পারবো তাসকিন, তানজিম এবং মুস্তাফিজ। তাহলে সর্বশেষ একাদশটি আমার মনে হচ্ছে এরকম একাদশটা হতে পারে। ওপেনিংয়ে তানজিদ তামিম, লিটন দাস, 3 সৌম্য সরকার, 4 শান্ত, 5 হৃদয়, 6 সাকিব, 7 মাহমুদুল্লাহ, 8 রিশাদ, 9 তাসকিন, 10 তানজিম এবং 11তে মুস্তাফিজ। তবে আমি খুশি হব যদি লিটন, সৌম্য এই দুজনের একজনকে বসিয়ে এক্সট্রা একটা স্পিনার মাহিদিকে খেলানো হোক, অথবা এক্সট্রা একজন ব্যাটসম্যান জাকির আলীকে যদি খেলানো হয় তাহলে ভালো হয়। লিটন, সৌম্য তো দুজনই যদি অফ ফর্ম কন্টিনিউ করে তাহলে কিন্তু আমাদের জন্য একটু কষ্টসাধ্যই হয়ে যাবে। আর বাকিটা আল্লাহ ভরসা, এবং বাংলাদেশের ক্রিকেটারদের অনেক হার্ডওয়ার্ক করতে হবে এই ম্যাচে। যদিও তারা বলে সবসময় তারা বেস্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু আসলে আমরা বেস্ট রেজাল্টটা তো পাই না। আমরা ইউএসএর বিপক্ষে 2টি টি20 হেরেছি, যদিও 3য় টি20 ম্যাচ আমরা জিতেছি, আবার ইন্ডিয়ার বিপক্ষে প্র্যাকটিস ম্যাচে আমরা বড় ব্যবধানে 60 রান হেরেছি। তাই বাংলাদেশের যদি দ্বিতীয় রাউন্ডে যাওয়ার একটি বড় আকাঙ্ক্ষা থাকে তাহলে অবশ্যই প্রথমে শ্রীলঙ্কাকে হারাতে হবে, তারপর নেক্সট 3টি ম্যাচে আমরা 2টি জিতলে বাংলাদেশ যেতে পারবে। সেটি নিয়ে একটা সেপারেট ভিডিও বানাবো যে বাংলাদেশ কয় টিমে জিততে পারে বা হেড টু হেড লড়াই নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস ঐতনিক চ্যানেলের পাশে থাকুন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে, লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন আপনার প্রোফাইলে। আল্লাহ হাফেজ।